আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। মানে হচ্ছে যে ল্যাম্পে কোনো রকম ফসল হয় না বা আগাছাও জন্মায় না, এরকম। এগুলোর কারণ কি? আমরা যে প্লাস্টিকগুলো ইউজ করি, বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিষয়ে সরকার এবং আন্তর্জাতিকভাবে সকল সংস্থায় বেশ গুরুত্ব দিচ্ছে। এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো থেকে যে মাইক্রো প্লাস্টিক গুলো উৎপন্ন হয়, সেই মাইক্রো প্লাস্টিক গুলো কিন্তু মাটির সাথে মিশে যায়, মাটির সাথে মিশে মাটির পানি ধারণ ক্ষমতাকে কমিয়ে ফেলে। তো আমাদের এর থেকে আমাদের কি করার আছে? এই যে এখানে আমরা প্রায় 250-300 মতো মানুষ আছি, আমরা যদি আজকে সবাই কিন্তু প্রতিদিন কেউ না কেউ এক বোতল হলেও ওই প্লাস্টিকের বোতলে পানি আপনারা কিনে খাচ্ছেন, এটি থেকে যদি আমরা নিজেদেরকে বের করে আনতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই যে ডেজার্টিফিকেশনের প্রথম যাওয়ার সময় একটা পানির বোতল কিনে সেটিকে দিয়ে ফেললাম, যখনই জলাবদ্ধতা হবে তখনই কিন্তু আমরা কর্তৃপক্ষের পিন্ডি চটকাবো। কর্তৃপক্ষ কি করে? আমি যে কর্তৃপক্ষের কাজের যে বাধা, আমি যদি আমার চলার পথে আমার পানি খাওয়ার প্রয়োজন পড়তে পারে, যে কোনো একটি বোতল, কাঁচের বোতল হতে পারে, অথবা প্লাস্টিক থেকে আমরা পুরোপুরি বেরোতে পারবো না, আমরা রিইউজেবল প্লাস্টিক যেটা, যেমন প্লাস্টিকের জার যেটি আছে, পানির জার বা পানির মশক বলে, এটা যদি আমরা ব্যবহার করা শুরু করি, আমরা হাতে নিয়ে ঘুরলাম, আনস্মার্ট হওয়ার কিছু নাই। নিজে সুস্থ থাকার জন্য, পরিবেশকে সুস্থ রাখার জন্য এই কাজটা আমরা যদি নিজেরা করতে পারি, আমরা আমাদের এর থেকে যে সব কার্যক্রম, আমাদের দায়িত্বটা আমরা পালন করতে পারবো এবং আমরা অনেকেই মিলে কিন্তু একটা বড় পরিবর্তন আনতে পারবো। আমরা এই প্রতিশ্রুতি আমরা এখান থেকে নিতে পারি। আমার বিশ্বাস যে এখানে যারা এসছেন তারা প্রত্যেকে স্বপ্রণোদিত ভাবে এসছেন, নিজের বোধের জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে। তো এরকম একটি অনুষ্ঠানে দায়বদ্ধতার জায়গা থেকে যারা এসছেন, এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে অনেকেই আমাদেরকে ফোন দিয়েছেন, আমরা কবে আসবো, কয়জন আসবো, এরকম মানে সবার আগ্রহটা আছে। সেই আগ্রহটা যাতে আমার নিজের পরিবেশের জন্য থাকে। সেই সাথে একটা বিষয় বলি, যেমন এক ভদ্রলোককে দেখি বাজারে এসে এরকম পানির বোতল কিনে পানির বোতল দিয়ে ফেলে, বলছে যে সুইপাররা কোনো কাজ করে না। আমি বললাম যে আপনি বোতলটা ফেললেন, তোলেন, এটা তুলে নিয়ে আপনি মানে এমন অবস্থা যে অন্যের উপরে নির্ভর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কত ভালো লাগছে এখন। কেউ বলে না যে ভালো লাগে না, একজনই আপনি বলেন তো। আমরা শুরু করে দিবার এলিয়া এলিয়া কিন্তু চমৎকার একটা ঢোল টোল বাজে, আমরা ভালো একটা মোটে সুন্দরভাবে একটা রেডি করি, রেডি করে কিছু ছবি টবি তুলি, ভিডিও করি, সাংবাদিক সামনে থাকে, আমরাও ছবি তুলি, ফেসবুকে দিই। এই অংশটা শুধু করি, রেডি শেষে আলোচনা সভাটা তখন এটা একটু ইয়া মনে হয়, তাই না? ওইটা থেকে মনে হয় যে একেবারে বসে গেলাম, ওইটা ছিল একটা প্রাণবন্ত জিনিস, সেটা মনে হয় একটু বসে গেলাম, তাই না? বসে যেহেতু গেছি, কি করবেন? কিছু কথা তো শুনতে হবে নাকি? শুনবেন? যদি শুনেও তো বলি, বলার জন্য বলা না, যতটুকু পালন করতে পারবো ওইটুকু বলবো, এর বেশি বলবো না, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত আজকে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক এই মহান ব্যক্তি, আমাদের নেতার মহান পরিচালক, মহান যিনি পরিচালক, তাই না? মহান পরিচালক। এই আমরা কি সমাজ না সন্ধি কি করছিলাম? সমাজ করছিলাম, সমাজ বলেন তো। যিনি মহান, মহান যে পরিচালক, মহান পরিচালক, যিনি মহান তিনি পরিচালক, দুইটা দেশ বাক্যে শোনা, এটা আপনারা খুঁজে বের করবেন, মনে আছে, ঠিক আছে? আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং ময়মনসিংহ বিভাগ তথা জেলা বিশিষ্ট বিভিন্ন সেক্টরের নেতা, আওয়ামী লীগের নেতা বলতে
ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, ছোট্ট বোনেরা আছেন, সবার প্রতি শুভেচ্ছা। তো বিশ্ব পরিবেশ দিবস 5 জুন, তাই না? তো পরিবেশের যে অবস্থা এটা আমরা হারে হারে টের পেয়েছি না এবার। এবার কিন্তু দেখেন, তো শীত কিন্তু আপনার অনেক দীর্ঘস্থায়ী ছিল। শীত আসছে বিলম্বে এবং অনেক দিন কিন্তু শীত ছিল, মানুষ খালি বলছে শীত পড়েছে। এবং এবারে যে আবহাওয়ার পরিবর্তনটা আমরা লক্ষ্য করেছি, এবার যে গরম, এবারের গরমটা কিন্তু অন্য বছরের তুলনায় ভিন্ন। মানে রৌদ্র এবং গরম শুরু হয়েছে তো হয়েছে, এটা শেষ কবে হবে আমরা কিন্তু একটা হাঁপায় হচ্ছিলাম। এবং এই রাস্তার ধারে ধারে বিভিন্ন সংগঠন, সিটি কর্পোরেশন, বিভিন্ন সংগঠন তারা কিন্তু পানি খাওয়ার ব্যবস্থা করে। আমরা মানে পেরে উঠতে পারতেছিলাম না, বাইরের যে টেম্পারেচার ছিল। এই গরমের মধ্যে কিন্তু মানুষের জীবন জীবিকার থেকে নেই, এর মধ্যে কিন্তু ধান কাটার কাজ করছে, তাই না? বড় মশলা ধান কাটার কাজ। এবং পরে দেখা যায় যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পরে আবার গরম শুরু হচ্ছে। যেমন বৃষ্টি হলে গরমটা কমবে, গরম কমবে, তার মানে কি? এবং এই সর্বোচ্চ বিগত 50-60-70 বছরের মধ্যে রেকর্ড করা হয়েছে যে এই বছর ছিল সর্বনিম্ন তাপমাত্রা, এই বছর সর্বোচ্চ তাপমাত্রা, এরকম একটা অবস্থার মধ্যে আছে না? তো কারণটা কি? কারণটা কি? যে প্রকৃতি আল্লাহ যে অবস্থায় সৃষ্টি করছিলেন, সেটাকে আমরা এখন আমাদের মতো করতেছি, তাই না? সেটাকে মোল্ডিং করে আমরা আমাদের মতো করতেছি। আজকে যে প্রতিবাদ্য বিষয় যে এই ডেজার্টিফিকেশন রোধ, অর্থাৎ মরুময়তা রোধ করা। মরুময়তা মানে এখন কথা তো আসলে অনেক, কথা শোনার ধৈর্য আপনাদের অনেকেরই নাই। তো ডেজার্টিফিকেশন কিভাবে হবে, ডেজার্টের মূল বিষয়টা কি? মরুভূমিতে আসলে কি হয়? মরুভূমি দেখবেন যে দিনের বেলা সাংঘাতিক উত্তপ্ত, দিনের বেলা টেম্পারেচার 60-70 ডিগ্রি পর্যন্ত, ওখানে চাল ফেলে দিলে মানে খই ফুটবে, এরকম অবস্থা। আবার রাত নামার সাথে সাথে দেখবেন যে প্রচন্ড ঠান্ডা, ওটা থাকে না, ওই তাপটা থাকে না, রাতের বেলা ওই তাপ চলে যায়, রাতে প্রচন্ড শীত। এটা হলো একটা চরম বাবা বললাম। তো এটা কেন হয়, এটা কেন হয় এটা বলে আমি শুরু করতেছি। আসলে আমরাও সেই কাজটাই করতেছি, মরুভূমিতে যেটা ঘটে এই কাজটা আমরাই করতেছি। প্রথমত মরুভূমির যে মানে সয়েল কন্ডিশন, এটা হলো টোটালি সিল, মানে স্যান্ড, বালি। দেখবেন যে মরুভূমিতে মাইলের পর মাইল পানি। তো মাটি হতে গেলে আসলে অর্গানিক ম্যাটার না, মাটিতে কিন্তু গাছপালা বা বিভিন্ন অর্গানিক ম্যাটার, জৈব পদার্থ এগুলি মিশে মিশে দীর্ঘদিনের একটা প্রক্রিয়া হবে, যে আমরা করছি ছোটবেলা হিউমাস থেকে পরে এটা নিশ্চিত করা মাটি। তো এই মরুভূমিতে যেটা হয় গাছপালা নেই, সামান্য কিছু লতা গুল্ম হয়, সেগুলো শিখতে পারে না, সেগুলো সৃষ্টি হয়। তো দেখা যায় যে ওখানে যে হিট রিটেনিং ক্যাপাসিটি, তাপটা ধরে রাখে কিছু, তাপটা ধরে রাখে হলো গাছপালা, পানি, এগুলি তাপটা ধরে রাখে। আবার গাছপালা, পানি এগুলি কিন্তু পরিবেশকে আবার ঠান্ডা রাখে, বুঝতে? কিন্তু মরুভূমিতে কোনো গাছপালা থাকে, যার ফলে যে মানে মরুভূমির যে মাটি না হয় আসলে বালি, এখানে কোনো জৈব পদার্থ থাকে না। আমরা যারা এই যে ফসল ফলাই দেখবেন যে গাছ লাগাইলে আমরা একটু গোবর দিই না, কম্পোস্ট সার দিই না, কচুরি পানা দিই, এটা কিন্তু দিই, কিন্তু মরুভূমিতে এগুলি কিছু থাকে না। তো এখন আমরা কি করতেছি, ওই আমাদের দেশটাকে ঠিক মরুভূমির মতো একটা কন্ডিশনে নিয়ে আসি। আপনারা দেখবেন যে এখানে হাইরাইজ বিল্ডিং এর ছাদের উপরে যদি দাঁড়ান, এই আমি 5 মিনিটের বেশি সময় দিব না, দেখবেন যে ছাদের উপরে দাঁড়াইলে কোনো গাছপালা দেখা যায় না। যেখানে কয়টা গাছ দেখবেন বুঝবেন ওই যে সরকারি জায়গা। সরকারি জায়গা ছাড়া কারো বাড়িতে কোনো গাছপালা আছে বলে আমার কাছে মনে হয়। ছাদের উপরে দাঁড়াবেন, যে কয়টা গাছ দেখা যায় বলবে জেলায়, এখানে কয়টা গাছ দেখা যায় মন নেশা করে, আনন্দ মন করে, এখানে কয়টা গাছ দেখা যায় এটা পায়। এর বাইরে যখন তার মানে তাকে দেখবেন বিল্ডিং আছে, তার মানে কি এখানে হলো যে তাপটা আপনার মানে পাকা জায়গায় পড়তেছে, পাকা জায়গায় পড়ে তাপের তীব্রতাটা বেড়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো যার ফলে ওই তাপটা কিন্তু মানে কি বলবো, এটা কিন্তু আবার বাতাসে ফিরে আসে। কিন্তু যদি গাছপালা থাকে, পানি থাকে, জলাশয় থাকে, সেখানে কিন্তু তাপটা মিনিমাইজ হয়। একটা গাছ ধরেন যে আমাদের বক্তা বলেছেন প্রচ্ছেদন প্রক্রিয়া যখন পানি ছাড়ে, পানি ছাড়ার সময় সে কিন্তু তাপ অ্যাবজর্ব করে, তাপ সে ন্যাচারালি ওপেন স্পেস কম,
দেখবেন যে রাস্তা পুরাটাই পাকা, যারা বিল্ডিং করছে বিল্ডিং তো পাকা, প্লাস বিল্ডিং এর সামনে যে একটা জায়গা সেটাও পাকা, যার ফলে ওই পাকা জায়গায় হিট পড়তেছে, ওই হিট রিফ্লেকশন হচ্ছে। পাশাপাশি যখন বৃষ্টি হয় আরেকটা বড় কারণ হয়েছে যে মাটিতে পানির স্তর নেমে যাচ্ছে। কারণটা কি? যে আমরা আসলে মাটিতে পানি মানে ঢোকার মতো স্পেস রাখতেছি না, বিশেষ করে শহর এলাকায় দেখা যায় আপনার গ্রীষ্মকালে পানি পাওয়া যায় না, কারণ পানি তো যাইতে পারতেছে না ভিতরে, আপনি তো সবই পাকা করে দেন। এই জন্য শহরের কিন্তু জায়গায় জায়গায় জলাশয়গুলি সংরক্ষণ করতে হবে। 80-র দশকে ময়মনসিংহ শহরে অনেকগুলি পুকুর ছিল, আমি দেখেছি আজিবাড়ি 2-3টা পুকুর ছিল, এই গোয়ালকান্দি পুকুর ছিল, সবাই কিন্তু এখন পুকুর ভরাট করে করে হাই রাইজ বিল্ডিং। হ্যাঁ, এরপরে আমাদের যে ধানের জমি ছিল, ধানের জমিগুলি দেখেন আমরা অনেকে মাছ চাষের দিকে ঢুকছি, অনেকে ইট ভাটা করতেছি, অনেকে বিল্ডিং করতেছি, বিভিন্নভাবে কিন্তু আমরা এই আমাদের যে গ্রিনারি বা গ্রিন পার্ট এটাকে আমরা নষ্ট করি। তো যার ফলে যে আমাদের যে টেম্পারেচার বাড়ছে, কারণটা কি? এই টেম্পারেচার বাড়ার হলে এগুলি কারণ, যে ন্যাচারাল যে হিটটা আসে এটাকে আসলে অ্যাবজর্ব করার মতো বা মিনিমাইজ করার মতো ন্যাচারাল যে পরিবেশটা ছিল সেটা আমরা আস্তে আস্তে ধ্বংস করছি। তো এই যে সাইক্লোন হয়ে গেল কদিন আগে রিমেল, সাইক্লোনে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব পড়ে। আপনারা দেখবেন যে সুন্দরবনের প্রচুর হরিণ মরে বেশি বেশি উপকূলে আসে, অনেক মানুষ এই মৃত হরিণ বা মানে আহত হরিণ এগুলি বলে নিয়ে আসে। এরপরে আরেকটা যে ক্ষতি হয় স্যালাইনিটি, যখন জলোচ্ছ্বাসের মাধ্যমে সমুদ্রের লোনা পানি জমিতে ঢুকে, এই জমি যে মানে লোনা পানি ঢুকলো, জমিটা স্যালাইন হয়ে যায়, লবণাক্ত হয়ে যায়। ওই লবণাক্ত জমিতে আর নতুন করে ফসল হয় না। হ্যাঁ, এটা একটা মানে কারণ। ফসল হয় না কেন? কারণ ওই লবণাক্ত জমিতে আপনার বীজ বপন করলেও সেটা গজাবে না, বা গজাইলেও ওই স্যালাইনিটির কারণে ওই চারাটা মরে যাবে। ওখানে স্পেশাল টাইপের কিছু গাছ হয় যেটাকে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট বলি, ওই সুন্দরী, দেওয়া করা, গোলপাতা, ওই জাতীয় গাছগুলো। তো তাহলে উপায় কি? হ্যাঁ, প্রবলেমগুলি তো আমরা বলতেছি, তো উপায় হলো কি যে আমাদেরই আসলে উপায় বের করতে হবে। যে যেখানে বাসা বাড়ি করবেন একেবারে পুরাটাই 2 ইউনিটের বাসা না করে 1 ইউনিটের বাসা করেন। হ্যাঁ, সামনে একটু ফাঁকা জায়গা করেন, একটু বাগান করেন। হ্যাঁ, নিজের বাড়ির সামনে আঙিনায় একটু জায়গা আছে, সকালে উঠেই বাগানের দিকে ঘুরেন, কেন একটু বাগান করেন। আমাদের অনেকেরই ছাদ বাগান আছে, তো আমার যদি একটা ছাদ থাকে আমিও একটু ছাদ বাগান করি, বারান্দায় কটা গাছ লাগাই। এভাবে সবাই সম্মিলিতভাবে যদি করা হয় তাহলে এগুলি রোধ করা সম্ভব। আমরা সবাই বাজার নির্ভরশীল হয়ে গেছি। তো আরেকটা ভয়ঙ্কর খবর হলো, এই আমরা তো এই যে ধরেন যে শহরে যারা বসবাস করি, আমাদের এই শাকসবজি ফলমূল থেকে আসে, গ্রাম থেকে আসে না? গ্রাম থেকে ফল ফুল মানে শাকসবজি, ফলমূল, ফল মানে ফুল সবই কিন্তু আসে। তো এটা আমরা কি করি? আমরা এটা কনজিউম করতেছি, ভক্ষণ করতেছি, আর উৎকৃষ্ট অংশটা বাইরে ফেলে দিচ্ছি। এটাকে পরে আবার আমরা এই ডাম্পিং স্টেশনে নিয়ে যাচ্ছি, পুরাইয়া দিচ্ছি বা নষ্ট হচ্ছে। কিন্তু ইদানিং বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে আমরা এই যে গ্রাম থেকে বগুড়া বলি, গাইবান্ধার বলি, বিভিন্ন জেলা থেকে ধরেন যে এই ট্রাক ভরে ভরে ফুলকপি, পাতাকপি, তারপরে আলু আসতেছে, তার মানে কি ওই সয়েলের উপর অর্গানিক ম্যাটারটা এনিহাও গাছ কনজিউম করে ফলের মাধ্যমে, সবজির মাধ্যমে আমার কাছে নিয়ে আসছে, বাট আমি তো আর ওটাকে ফেরত দিচ্ছি না। এখন কনসেপ্ট হলো আপনি যে পরিমাণ অর্গানিক ম্যাটার শহরে চলে আসতেছে চারদিক থেকে, ওইটা আবার গ্রামে এনিহাও ফেরত দিতে হবে। খাওয়ার পরে যে উৎকৃষ্ট আছে এইটাকে আপনার কম্পোস্ট সার তৈরি করে ওই ফার্মারের কাছে আবার এনিহাও ফেরত দিতে হবে। আদারওয়াইজ যেটা আমাদের সায়েন্টিস্ট বলেছেন যে ডিগ্রেডেড সয়েল, হ্যাঁ, ডিগ্রেডেড সয়েল কি, জমি আস্তে আস্তে জমির উর্বরতা হারায় যায়, উর্বরতা নষ্ট হয়ে যায়, অর্গানিক ম্যাটার কমে যায়, তখন ওই জমির পানি ধারণ ক্ষমতা থাকে না। হ্যাঁ, ওয়াটার রিটেনিং ক্যাপাসিটি যেটা বলে সেটা থাকে না। জমির নিচে একটা নতুন মানে শক্ত একটা স্তর হয়, এটাকে প্লাউ প্যান্ট বলা হয় টেকনিক্যালি। ওই শক্ত স্তরের কারণে দেখা যায় নিচের দিকে আর পানি যায় না, গাছের শিকড় সম্প্রসারিত হতে পারে না, এই বিভিন্ন কারণ আছে। তো এখন আমরা যারা আছি এখানে শিক্ষিত মানুষ, আমাদের সাথে প্রত্যেকের সাথে অন্তত 10 জন, 20 জন, 100 জন মানুষ কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। তো আমরা এই কথাটি বলে কি হবে? এই কথাগুলি কি আমরা শেয়ার করবো না? আমাদের স্কুলে, কলেজে বা আমাদের পারিবারিক পরিবেশে বিভিন্নভাবে আমরা কথাগুলি শেয়ার করি যে আসলে আমরা সবাই গাছ লাগাই। এই যে গাছ লাগানোর সময় আমরা গাছ লাগাই, কিন্তু গাছ লাগানোর পর গাছ টিকলো কিনা এই খবর কি আমরা রাখি? মহাসমারোহে গাছ লাগাই, ছবি টবি দিই, ফেসবুকে দিই,
বিশাল অবস্থা বাহাবা, কিছুদিন পরে দেখা যায় একটা গরু ছাগলের খাবার হয়ে যায়। এই শুকনো শুকনো গাছ লাগাইলে ওটাকে আপনার সংরক্ষণ করতে হবে, একটা গাছ লাগাইলে সেটাকে টিকায় রাখতে হবে। আর সামগ্রিকভাবে আজকে পরিবেশ দিবসের আলোচনা, এটা ব্যক্তিটা অনেক, আর আমি লোকাল কিছু বিষয় বলবো। আমি পারসন, হ্যাঁ, ইউথ থ্রো, হ্যাঁ, ইউর পলিথিন অর ব্যাগ, এই সবগুলি প্লাস্টিক, সবগুলিকে তো আপনি কোথায় ফেলতেছেন? পার্কে বসে বসে আপনি কফি খাচ্ছেন, পানি খাচ্ছেন, ফেলে দিচ্ছেন। পার্কে অনেকগুলি ডাস্টবিন দিচ্ছে, ওই বেঞ্চে বসেই খাচ্ছে, কফি খাচ্ছে, এটা খাচ্ছে, সেটা খাচ্ছে, বোতল খাচ্ছে, কিন্তু খেয়ে ওইটাকে ডাস্টবিনে আসে না। আপনি যে সিগারেট খেলে, 10টা সিগারেট খেলে দেখেন কত টাকা দেয়। তো আপনি 100 টাকা 50 টাকা খরচ করবেন না? আবার আমরা যখন ময়লাটা নিয়ে আসবো তখন ময়লাটা দেবেন না, হ্যাঁ, ময়লা দেবে না। পরে আমাদের লোকজন যখন না থাকে, কোনো এক ফাঁকে আশেপাশে টাকায় দেখা যাবে যে ময়লার ব্যাগটা রাস্তার উপরে বা ফেলে চলে গেছে। আবার যখন শহর প্লাবিত হবে তখন কিন্তু ছবি দিবে। যখন বৃষ্টি হয় দেখেন এই শহরের ভিতর দিয়ে কি কি ভেসে যায়। ড্রেন বা খালে একটু খেয়াল করেন, আমরা ড্রেন খালগুলি পরিষ্কার করতেছি, গতবারও পরিষ্কার করছি, এবার আবার বলে পরিষ্কার করছি। খালের বৃষ্টির পর পরে একটু খালের কিনারে নাম দেখে শেষ করতে পারি, এইগুলি কারা ফেলে, আমরাই করছি। তো কেন আমরা শুধু পরস্পরকে দোষারোপ করবো? সবাই মিলে একটা নগরগুলি, শহরগুলি, দেশগুলি, জনপদগুলি সবাই মিলে এটা সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, তো এই মোটর গাড়িগুলি বা ট্রাকগুলি বিভিন্ন দেখা যায় কালো ধোয়া ভুবো করে যাচ্ছে। তো এটা যারা মালিক আছেন, শ্রমিক আছেন, তাদেরও দায়িত্ব। শুধু মোবাইল কোড করবে, আইন প্রয়োগ করবে, জরিমানা করবে, সবাইকে সামগ্রিকভাবে আগে আসতে হবে। কি বলেন? সবাই যে শহরে থাকে, শহরটা আপনার না, মানুষের শহর কোথাও আত্মীয় করতে যাবেন, আয়সা করতে দিয়ে আপনার শহরে গেছিলাম, এই শহরে যানজট, শহরে ময়লা, এই ময়লা কারা ফেলে? আমরা তো ময়লা শেষ মানে নিয়ে শেষ করতে পারছি না, এদিক দিয়ে নেই ওদিক দিয়ে একটা রাস্তা চলে যায়। হ্যাঁ, তো সবাই মিলে আমরা পরিষ্কার রাখবো। এবার আমি যে আমার সামনে পড়ে, আমি ওগুলি তো থাকছি না। সবাই মিলে আমরা কাজ করি, পরিবেশের বাইরে আমি কিছু কথা বললাম, এগুলো আসলে পরিবেশ। কিছু একটা বড় করতাম, দেখবেন যে কিছু দেয় যেখানে থাকছে, কিছু দুইভাবে ক্ষতি করে। এখন কিছু বানানোর জন্য গাছ কাটা লাগে, কিছু তো এমনি এমনি হয় না, গাছ কাটে গাছের পাল তৈরি করে, মন্ডল তৈরি করে, সেটা দিয়ে টিস্যু বানায়। এবং টিস্যুটা যখন ব্যবহার করি সেটা আবার দেওয়া যেখানে ক্ষতি দেয়, এটা একটা উপদ্রব। আর একটা উপদ্রব যে লিফলেট দিচ্ছেন, লিফলেট একটা বড় উপদ্রব। যেটা আমি দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেদিন আপনার এই ভর্তি পরীক্ষা থাকে বা এই যে সমাবেশ থাকে, তখন বিভিন্ন সংগঠন, বিভিন্ন কোচিং সেন্টার যে পরিমাণ লিফলেট দেয়, এই লিফলেটগুলি গিয়ে অনেকে বসে, হ্যাঁ, আমাদের গার্জিয়ানরা কিছুক্ষণ বসে, এরপরে বসার সময় ছেলে টেলে রেখে চলে যায়। কিন্তু ওই জেলা স্কুল বা বিভিন্ন স্কুলের সামনে দেখেন কি পরিমাণ লিফলেট। এই যে এখন আজকে কিছু লিফলেট দেওয়া আছে, যে আমি দেখতেছি এই যে চেয়ারের নিচে দুইটা ফেলা, একটা দলা মোলা করে উপরে ফেলা, এরকম আপনারা এটা কেউ এই তো নিচ্ছেন, নিয়ে হয়তো দেখে দেখে আপনারা কিছু সিঁড়িতে ফেলবেন, কিছু রাস্তার উপরে ফেলবেন, কিছু অফিসের সামনে ফেলবেন। তো লিফলেট দিয়ে আমার ফল হইলো কি বলেন তো? আমি লিফলেট দিলাম আপনাকে সচেতন করার জন্য, এই যে আমার মা এটা উঠাচ্ছেন এখন, আর আপনি লিফলেট কি ওটা দেখে, হ্যাঁ, ওটা আপনি কোথাও হয়তো বসবেন। হ্যাঁ, যারা শিক্ষিত মানুষ আছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করি, সবাই মিলে আমরা এই দেশটাকে বাঁচায় রাখি। সকালে নাস্তা খাবার খেয়ে আসছেন, আপনার কি হালগুলো আছে, আপনার কি চাষের জমি আছে, খেয়েছেন তো? কেউ না কেউ এই প্রোডাকশনটা করছে, যারা এই প্রোডাকশনটা করছে তাদের প্রতিও আমরা একটু খেয়াল রাখি। তো আমি 10তলা 12তলা 15তলা বিল্ডিং এ থাকি, আমার তো চাষের জমি নেই, হ্যাঁ, কিন্তু ফুল ফল সবই আমি খাচ্ছি। তো কালকে লিচু কিনলাম, একটা লিচুর দাম হিসাব করে দেখলাম 4 টাকা 20 পয়সা করে। আমার মেয়েকে বললাম যে বাবা এই একটা লিচুর দাম কত জানো? না তো বাবা, আমি বললাম এটা 100 লিচু 420 টাকা দিচ্ছে, 1000 4 টাকা 20 পয়সা। তো বাবা এত দাম? আমি তো এত দাম তা দেখি, তুমি তো পেলা, তোমার তো আর লিচু গাছ নাই, লিচু তুমি চাষও করো না, এরপরেও তো তুমি ঘরে বসে লিচুটা তোমার হাতের কাছে পেলা, তুমি এই যদি শুক্রিয়া আদায় করো। যারা এটা ফসল ফলাইছে, এটা চাষবাস করছে, ওই দিনাজপুর থেকে আমার ময়মনসিংহ পর্যন্ত নিয়ে আসছে, এখানে ওদের অনেকের শ্রম আছে, অনেকে পরিবহন খরচ আছে, যারা ব্যবসায়ী বিক্রি করে তাদের লাভের প্রশ্ন আছে, আমরা এইভাবে চিন্তা করি। তো যারা প্রোডাকশনের সাথে জড়িত তাদের চিন্তাও করি, শুধু আমাদের চিন্তাটা করলে হবে না। এই জন্য পরিবেশ সংরক্ষণ করতে হবে সবাইকে মিলে, সবাই মিলে আমরা কাজ করবো। শুধু এককভাবে কোনো প্রতিষ্ঠানকে আমরা দোষারোপ করবো না, দায়ী করবো না। আমার কথা মোটামুটি শেষ, আপনাদের কোনো বক্তব্য থাকলে বলেন, শুনবো। প্রথমে আমি বলতে চাই,
ছিল রাস্তার সম্প্রসারণ করার সময় সব গাছ কেটে ফেলেছে। এর পরবর্তীতে আজকে 5 বছর 6 বছর চলছে একটি গাছ লাগানো হয়। গাছ লাগানোর পরিকল্পনা আছে কি বিগত দিনে কিন্তু ছিল, অনেক গাছ হয়েছে। প্রশ্ন শুনলাম, আর কারো কোনো জিজ্ঞাসা বলেন। আচ্ছা, আর কারো কোনো কথা নাই? আপনারা চাচ্ছেন শেষ করে দিই, তাই তো? এত সময় নেই, কাজে আছে। হ্যাঁ বলেন। ভালো কথা বলছেন। আচ্ছা, ওটার জবাব দিব পেনাল ফ্ল্যাক্স, তাই না? বা পলিথিন। আপনি একটা ইলেকশন করবেন, ইলেকশন করে আপনি দেখায় দেবেন যে এইগুলি না করে ইলেকশন করা যায়, ঠিক আছে? আচ্ছা, আমি 3টা বিষয়ে বলবো, আর কোনো বিষয়? আচ্ছা, গাছ কাটা যে কোনো প্রকল্পের জন্য শ্রাবণ বেদা শাওলে রৌহিন জান্নাত যারা, রৌহিন জান্নাত যারা, রাজশ্রী মণি, রাজশ্রী মণি, রাজীব আফফান আদিব,